হ্যালো বন্ধুরা, ডোর স্টেপ কোচিংয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত। আগের এপিসোডে আমরা সুদ কষা নিয়ে দেখলাম সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেট করা হয় সব কিছু দেখলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সাধারণ ফর্মুলা দিয়ে এবং FV ফর্মুলা দিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সাম অ্যাসিওর ক্যালকুলেট করে তার ইন্টারেস্ট বার করেছি, সমস্ত কিছু করে দেখেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমার আগের ভিডিওটি একটু চোখ বুলিয়ে নিও। আজকে আসি, আমরা ইএমআই কি করে ক্যালকুলেট করব। ইএমআই শব্দের অর্থ হয়তো আমাদের সকলের জানা নেই। ইএমআই শব্দের অর্থ হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্টস। অনেকে বলে ইজি মান্থলি ইনস্টলমেন্টস, বাট এটা ইজি নয়, সেটা হচ্ছে ইকুয়েটেড। ইকুয়েটেড শব্দের অর্থ সমানভাবে ভাগ করা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টকে আমরা নির্দিষ্ট পরিমাণ সংখ্যায় ভাগ করে দিই, সমান ভাগে ভাগ করে দিই, সেটাই হচ্ছে ইএমআই, অর্থাৎ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তো এই ইএমআই ব্যাংক কিভাবে ক্যালকুলেট করে বা বিভিন্ন রকম ফিনান্সিয়াল সংস্থা কিভাবে ইএমআই ক্যালকুলেট করে, চলো সেটা দেখা যাক। ধরো আমরা যেভাবে নিয়েছিলাম আগের দিনকে, ধরো সাপোজ 10,000 টাকার 5%-এর 2 বছরের সুদ নিয়েছিলাম না, সিম্পলেও তাই নিয়েছিলাম, কম্পাউন্ডেও তাই নিয়েছিলাম। তো আমরা এই রিডিউসিং ইন্টারেস্ট বা ক্যালকুলেশন অফ ইএমআই এর ক্ষেত্রে একই জিনিস রাখি, 10,000 টাকা 5% ইন্টারেস্ট এবং 2 বছরের একটা টাইম পিরিয়ড। এখানে বলে রাখি, ইএমআই যখন ক্যালকুলেট হয় তখন তাকে আমরা রিডিউসিং ইন্টারেস্ট বলে থাকি। রিডিউসিং ইন্টারেস্ট মানে কি? রিডিউসিং ইন্টারেস্ট মানে হলো যখন কেউ একটি পার্ট ইএমআই দিয়ে দেয়, ধরো কোনো একটি টাকার একটা ইএমআই সে দিল, সেই ইএমআই থেকে ইএমআইয়ের মধ্যে কিছু অংশ প্রিন্সিপাল, কিছু অংশ ইন্টারেস্টে দিল। যখনই সে প্রিন্সিপালটা দিয়ে দিল কিছু অংশ, তখন তার কি হয়, তার টোটাল প্রিন্সিপাল থেকে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপর থেকে তার ইএমআই পরবর্তী সুদটা ক্যালকুলেশন হয়। অর্থাৎ প্রতিবারে যত সে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কমাতে থাকবে তত তার ইন্টারেস্টও কমতে থাকবে। এইভাবে আমাদের রিডিউসিং ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। তো এটা কীভাবে হয় সেটা আমি পুরো চার্ট করে দেখাবো। আগে আমরা আসি ইএমআইটা প্রথমে কীভাবে হয়। দেখো, ইএমআই আমরা পেমেন্ট করি, তাই না? তাই এই ফর্মুলাটার নাম দেওয়া হয়েছে পিএমটি। পিএমটির ফুল ফর্ম হচ্ছে পেমেন্ট। পেমেন্ট থেকে এসেছে পিএমটি শব্দটা। তো দেখো, আমরা 10,000 টাকা 5% রেট অফ ইন্টারেস্ট পার ইয়ারে 2 বছরের জন্য লোন নিয়েছি। তাহলে আমাকে মাসিক কত টাকা সুদ দিতে হবে, মাসিক কত টাকা শোধ করতে হবে, মানে মাসিক কত টাকা ইএমআই পেমেন্ট করতে হবে। অর্থাৎ একটা মান্থলি ইনস্টলমেন্ট আমরা কিভাবে দেব, কত টাকা দেব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন যেমন বলেছিলাম এফভি নিয়ে বলেছিলাম না, ফিউচার ভ্যালু। তো এফভি, পিএমটি, পিপিএমটি, এই যতগুলো আছে টার্ম, সেই টার্মগুলো আবার ভালো করে চোখ বুলিয়ে নিও। পিএমটি শব্দের অর্থ পেমেন্ট, পিপিএমটি হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, আইপিএমটি ইন্টারেস্ট পেমেন্ট, পিভি প্রিন্সিপাল ভ্যালু, রেট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার পিরিয়ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। পার পিরিয়ড মানে যদি বছরে আমরা 12টা ইএমআই দিয়ে থাকি তাহলে আমার রেট অফ ইন্টারেস্টটা 12 দিয়ে ভাগ হবে। এন পার শব্দের অর্থ হচ্ছে নাম্বার অফ পিরিয়ড বা নাম্বার অফ পেমেন্টস, অর্থাৎ কতগুলো পেমেন্ট আমরা করছি, কতগুলো পেমেন্ট আমরা নিলাম। অর্থাৎ যদি মাসিক হয় 2 বছরের জন্য তাহলে আমার 24 হবে, অর্থাৎ বছরকে আমরা 12 দিয়ে এখানে গুণ করব। পার শব্দের অর্থ হলো এই পার্টিকুলার পিরিয়ডটাতে আমরা আসবো। পার্টিকুলার পিরিয়ড মানে কততম পিরিয়ডটা নিয়ে আমরা কাজ করছি। এখানে দেখো 1 থেকে 24 আমি লিখেছি। এই চার্টটাকে আমরা নিজেরা তৈরি করব, পুরো একটা ইএমআই শিডিউল তৈরি করব আমরা। সেখানে দেখব, সেখানে আমাদের পার শব্দটা আসবে। সেটা কি না হচ্ছে কততম টার্ম, কত নম্বর ইএমআই আমরা দিচ্ছি, সেটাও আমরা ক্যালকুলেট করব, সেভাবেও আমরা দেখব। তো আসা যাক ইএমআই ক্যালকুলেশন। ইএমআই ক্যালকুলেশনের জন্য কি না, পিএমটি আমরা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখো রেট বলছে, প্রথমেই আছে রেট। তো রেট মানে আমার কোনটা না, রেট অফ ইন্টারেস্ট। বাট রেট অফ ইন্টারেস্টটা আমার যেহেতু 12 মাসে 12 বার দেবো, তাহলে রেট অফ ইন্টারেস্টকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তারপরে কি বলছে, এন পার। এন পার মানে নাম্বার অফ পেমেন্টস। তাহলে নাম্বার অফ পেমেন্টস কত না,
টোটাল টাইমকে আমরা যেহেতু প্রতি মাসে 12 বার করে দেবো, প্রতি বছরে 12 বার করে দেবো, তাহলে বছরকে আমরা 12 দিয়ে গুণ করে দিলাম। এবং তারপরে বলছে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু, সেটা কত, আমার এই 10,000 এখন এখানে আছে, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। দেখো এন্টার দিয়ে দিলাম, কিন্তু সেই আগের গল্প কম্পাউন্ডিং ইন্টারেস্টেও একটা যখন এফভিতে কাজ করছিলাম মাইনাস সাইন আসছিল, এখানেও সেই কিন্তু মাইনাস সাইন আসবে। মাইন্ড ইট, যখনই আমরা এই 4টে ফর্মুলা নিয়ে কাজ করব, অর্থাৎ এই ধরনের ফর্মুলা যেখানে ইএমআই ক্যালকুলেট করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ পিএমটি, পিপিএমটি, এফভি, এই সমস্ত যখন ক্যালকুলেশন আমরা করব, তখন কিন্তু অবশ্যই একটা মাইনাস সাইন দিয়ে আসবে। এই মাইনাস সাইনটাকে তোলার জন্য আমরা ইদার একদম ফর্মুলার গোড়াতে মাইনাস দিতে পারি, অথবা আরও একটা কাজ করা যায়, যেটা হচ্ছে কমনলি সবাই ইউজ করে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টের আগে একটা মাইনাস দেওয়া। তাহলেই কিন্তু আমার ইএমআই রেডি। 438 টাকা 71 পয়সা, 10,000 টাকার 5% করে যদি 2 বছরের টোটাল দিতে হয় আমাকে 24টা ইএমআই, তাহলে আমার প্রতি মাসে 438 টাকা 71 পয়সা করে পড়বে। তাহলে আমরা এবার দেখি যে এই যে 10,000 টাকা যে আমরা 438 টাকা করে প্রতি মাসে দিলাম, 438 টাকা 71 পয়সা করে প্রতি মাসে দিলাম, মোট কত টাকা পেমেন্ট করেছি আমরা, তাহলে এটা দেখি। এইটাকে আমরা কি কটা ইএমআই ছিল, বছরে 12টা করে, যতগুলো বছর, তাহলে বছর ইএমআইকে আমরা বছর দিয়ে গুণ করলাম এবং তাকে 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো আমার 10,529 টাকা 13 পয়সা আমরা টোটাল পেমেন্ট করলাম। তাহলে আমার কত ইন্টারেস্ট পেমেন্ট করেছি না, টোটাল পেমেন্ট মাইনাস প্রিন্সিপাল ভ্যালু, তাহলে আমার 529 টাকা 13 পয়সা। তাহলে বুঝতে পারছো সিম্পল ইন্টারেস্টে দেখো 2 বছরে 1,000 টাকা ইন্টারেস্ট হয়েছিল, কম্পাউন্ডিংয়ে আরও বেশি 1,025 টাকা ইন্টারেস্ট হয়েছিল, বাট যখন রিডিউসিং ইন্টারেস্টে হয় তখন অবশ্যই আমার ইন্টারেস্ট কিন্তু কম দিতে হয়। অর্থাৎ আমরা যে ইএমআই ব্যবহার করি, অর্থাৎ সেম রেট অফ ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্টের থেকে বা কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে রিডিউসিং ইন্টারেস্টে সবসময় কিন্তু ইন্টারেস্ট কম লাগে। অনেকের মনে ভুল ধারণা থাকে যে রিডিউসিং ইন্টারেস্ট হলে বাবা অনেক টাকা নিয়ে নেয়, কম্পাউন্ডিং করে না। অ্যাকচুয়ালি যখন আমরা ইএমআই পে করি সেক্ষেত্রে কিন্তু বলাই আছে যে টাকাটা তোমার পেমেন্ট হয়ে গেল, যে সেই টাকার মধ্যে যতটা আসল টাকা পেমেন্ট হলো, সেই আসল টাকাটা কিন্তু আসল থেকে আমার বাদ হয়ে যায়, গিয়ে তারপরে বাকিটা থেকে সুদ ক্যালকুলেশন হয়। অর্থাৎ বোঝাতে পারলাম, এই 10,000 থেকে ধরো 438 টাকা যদি দিয়ে দিই, তার মধ্যে ধরো সাপোজ এই টাকাটা প্রিন্সিপাল দিয়েছি, তাহলে আমার পরবর্তী যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে তখন আর 10,000-এর উপর হবে না, তখন 10,000 থেকে এটা বিয়োগ করে এই টাকার উপরে ব্যালেন্স অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। এটা নিয়ে আমরা একটা এবার নতুন চার্ট বানাই। কি চার্ট বানাবো না, চার্ট বানাবো সেটা যে একটা টোটাল ইএমআই শিডিউলে আমি প্রত্যেকবারে একই অ্যামাউন্ট টাকা দিচ্ছি, কিন্তু কোন বারে কত টাকা প্রিন্সিপাল, কত টাকা ইন্টারেস্ট এবং কত টাকা ব্যালেন্স থাকছে। আমাদেরকে এভাবে একটা ব্যাংক থেকে কোনো লোন করার সময় একটা পেমেন্ট শিডিউল দেওয়া হয়, যে বা রিপেমেন্ট করার পরে একটা রিপেমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে আমার এত টাকা প্রিন্সিপাল দিলাম, এত টাকা ইন্টারেস্ট দিলাম, এভাবে একটা শিডিউল আমাদেরকে দেওয়া হয়। তো সেই শিডিউলটাকে চলো আমরা সকলে মিলে বানাই আজকে। কিভাবে বানাবো, তো সেটাকে বানানোর জন্য আমরা একটা কাজ করি। প্রথমে আমরা একটা লোনের ডেট নিয়ে নিই। সাপোজ একটা লোনের যে কোনো একটা ডেট নিয়েছি, চলো আজকেরই ডেট নিলাম, রাইট, আজকে 21/11/2024, আমি এখন যখন ভিডিওটা করছি তার ডেট নিয়েছি। তাহলে আমাকে বলো 24 মাস পরে তাহলে ইএমআই শেষ হবে, অর্থাৎ আজ থেকে নিয়ে 24টা ইএমআই শেষ হবে যখনই, তখনই আমার ইএমআই শেষ। তাহলে আমি সেখানে কী করতে পারি, ই ডেট ফর্মুলা ব্যবহার করতে পারি। ই ডেট কি না, এইটার 24তম মাস। দেখো তোমরা ভেবে দেখতে পারো, 21/11/2024 শুরু মানে 21/11/2026 গিয়ে শেষ হবে আমার ইএমআই। ঠিক আছে, তাহলে আমার ইএমআই কবে থেকে শুরু হবে, ইএমআই শুরু হবে যদি এবার আমি এটাকে ধরে নিয়েছি কি না, আজ থেকে লোন দেওয়া শুরু করেছি মানে আজকের ডেটেই প্রতি মাসে আমি, অর্থাৎ 21 তারিখে লোন দিয়েছি মানে প্রতি মাসে আমি 21 তারিখ থেকেই ইএমআই নেওয়া শুরু করব। সেই হিসেবে একটা ক্যালকুলেশন করেছি। এটা নাও হতে পারে, আমি আজকে দিয়ে পরের মাসের 5 তারিখেও নিতে পারি, অর্থাৎ প্রতি মাসের 5 তারিখ হিসেব করেও করতে পারি, সেটাও আমরা দেখাবো।
যাই হোক, আমরা এটা নিয়ে দেখাই। তাহলে লোন তাহলে কবে স্টার্ট হবে না, এই মান্থে ঠিক তার পরের মান্থ থেকে ইএমআই স্টার্ট হবে। দেখো 21/12/2024 আমরা ইএমআই স্টার্ট করেছি, ঠিক আছে। এরপরে আমরা কি করেছি, ইএমআইটাকে আমরা কি করেছি, যেহেতু ইএমআই প্রতি মাসে সমান থাকবে তাই আমরা ইএমআইটাকে এটাকে ইকুয়াল টু রেখেছি। এটা মাত্রা এটার সঙ্গে সমান ইএমআই রেখেছি। তাহলে প্রিন্সিপালটা আমরা এবার ক্যালকুলেট করি। স্যার প্রিন্সিপাল কি হবে, প্রিন্সিপাল পেমেন্টের ক্ষেত্রে ফর্মুলা হবে পিপিএমটি। পিপিএমটি পরে দেখো সেই রেট আসবে, রেটকে আমরা 12 দিয়ে ভাগ করব। এবার হচ্ছে পার, আগে কিন্তু পার শব্দটা আসেনি। এই পারটা কি, পারটা হচ্ছে কত নম্বর ইনস্টলমেন্ট এক্স্যাক্টলি আমার, অর্থাৎ এখানে আমার ফার্স্ট ইনস্টলমেন্ট 1 দিলাম, অর্থাৎ 1 মানে C3 সিলেক্ট করলাম। এন পার মানে কতগুলো ইনস্টলমেন্ট, তাহলে আমার বছরের সাথে 12 গুণ, কমা প্রিন্সিপাল ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু 80, এন্টার। দেখো আবার কিন্তু সেই নেগেটিভ সাইন, মাইন্ড ইট, বারংবার বলছি যখনই এটা আসবে সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ভ্যালু যেখানে লিখেছিলাম তার আগে একটা নেগেটিভ সাইন বসিয়ে দেব, হয়ে গেল। এরপরে আসছে তাহলে আমরা এই টাকাটা প্রিন্সিপাল দিলাম, তাহলে কত টাকা ইন্টারেস্ট আমরা দেব, তাহলে কি হবে আইপিএমটি দিলাম, আইপিএমটি রেট বাই 12, কমা কত নম্বর পার মানে কত নম্বর ইনস্টলমেন্ট না ফার্স্ট ইনস্টলমেন্ট, কমা এন পার কতগুলো ইনস্টলমেন্ট, কমা 12 ইন্টু প্রেজেন্ট ভ্যালু 80। তাহলে আবার মাইনাস, আবার আমি এখানে বসিয়ে দেবো। দেখো মাইনাসটাকে খুব র্যাপলি দেখতে হবে, মাইনাসটা এসে গেলেই সঙ্গে সঙ্গে আমরা প্রিন্সিপাল ভ্যালুটাকে মাইনাসটা বসিয়ে দেবো। দেখো এই দুটো যোগ করলে 438 টাকা 71 পয়সা এখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই দুটির যোগফল আমরা যে ইএমআই ক্যালকুলেট করেছি একদম সঠিকভাবে হয়েছে। এরপরে আসি স্যার নেক্সট মান্থ কীভাবে ইএমআই দেবো, তাহলে নেক্সট মান্থ ইএমআই হবে, ডেট হবে কত, ডেট, কমা 1, তাহলে পরের বছর ইএমআই চলে গেল, পরের মাসের ইএমআই। আমার যেহেতু এটা সেম আমি এটাকে কন্ট্রোল ডি করলাম। দেখো কন্ট্রোল ডি করতে গিয়ে অন্য কিছু চলে এসেছে, অর্থাৎ যদি একে কপি করেও পেস্ট করি তাহলেও দেখো অন্য ডেটা চলে আসছে। তার মানে আমার B5-এ কোন ডেটাটা আছে সেই ডেটাটা চলে আসছে, B5-এ কে আছে, এইটা আছে, এর একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে সেটা নিয়ে নিয়েছে, সেটা তো করলে হবে না। ইভেন যখন আমরা এখান থেকে এই ফর্মুলাটাকে ড্র্যাগ করব, অন্য উল্টো পাল্টা ভ্যালু নিতে থাকবে, কোনো নির্দিষ্ট ভ্যালু কিন্তু নেবে না। অর্থাৎ এটার জন্য আমাকে কি করতে হবে, ড্র্যাগ করার জন্য আমাদেরকে পার্টিকুলার কোনো সেই সেলগুলোকে লক করতে হবে। দেখো অর্থাৎ আমি চাইছি আমার এইখানে এই কলামের প্রতিটি সেলেতে আমার এই ভ্যালুটাই থাকুক। তাহলে আমরা কি করব, এইটাকে আমরা সিলেক্ট করব, করে F4 টিপে দেব। F4 টিপলে কী হবে, দেখো ডলার সাইন চলে এসছে, এটা হলো লক করে দেওয়া হলো এই ফর্মুলাটাকে, অর্থাৎ এই ভ্যালুটাকে লক করে দেওয়া হলো। এবার আমি যদি ড্র্যাগ করি দেখো সকলে একই আসবে। তাহলে আমরা টোটাল 24টা নিয়ে কাজ করছি, চলো 24টাকে পুরো টোটাল ড্র্যাগ করে দিই। তাহলে আমার টোটাল ইএমআই কিন্তু সকল জায়গাতে চলে এসছে, কত করে ইএমআই আমাকে দিতে হবে। এরপরে কি প্রিন্সিপাল ভ্যালু, তাহলে একে ড্র্যাগ করলে আমার ভুলভাল আসছিল। আমার স্যার এখানে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা, দেখো আমার এখানে কিন্তু এই B2 এটাও কনস্ট্যান্ট, B3 এটাও কনস্ট্যান্ট এবং B1 এটাও কনস্ট্যান্ট, অর্থাৎ রেটও কনস্ট্যান্ট, এন পারও কনস্ট্যান্ট এবং পিভিও কনস্ট্যান্ট। শুধুমাত্র ভ্যারিয়েবলকে না C3 হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ আমি C3-কে ভ্যারি করাবো, মানে চেঞ্জ করাতে থাকবো, বাট বাকি সকলে কিন্তু আমার কনস্ট্যান্ট থাকবে। সেটা করার জন্য আমরা কি করব, এই B2-কে সিলেক্ট করলাম, F4 দিলাম, C3-কে করব না, B3-কে সিলেক্ট করলাম, F4 দিলাম, B1-কে সিলেক্ট করলাম, F4 দিলাম। দেখো আমার ফর্মুলা কিন্তু লকড, সকলে লক, শুধুমাত্র C3-কে আমি ভ্যারিয়েবলে রেখে C3-কে কোনো লক দিইনি। এবার যদি আমি ড্র্যাগ করি দেখো প্রত্যেকটিতে আমি ভ্যালু পাবো, বাট দেখো তুমি যখন ফর্মুলা চেঞ্জ করছো C4, C5, C6 কেউ চেঞ্জ হয়নি, শুধুমাত্র C কলামটা চেঞ্জ হচ্ছে। বুঝাতে পারলাম,
সেম আমি আইপিএমটির ক্ষেত্রেও করব, ইন্টারেস্ট পেমেন্ট যেহেতু করছি, F4, B3-তে F4 এবং P1-এ F4 দিলাম, ফর্মুলা লক হয়ে গেছে, ড্র্যাগ করে দিলাম। তাহলে আমার টোটাল প্রিন্সিপাল প্রতিটা ইনস্টলমেন্টে কোন ইনস্টলমেন্টে কত টাকায় প্রিন্সিপাল এবং কত টাকা ইন্টারেস্ট আমি পে করেছি সেটা জানতে পারলাম। এবার তোমরা বলতে পারো যে দাদা এখানে প্রিন্সিপাল এক্স্যাক্টলি 10,000ই পেমেন্ট করেছি, কী করে বুঝবো? স্বাভাবিক ব্যাপার, পুরোটা টোটালটা সিলেক্ট করো, দেখো আমার মাউসের সঙ্গে এসো, দেখো 10,000 সাম হয়ে গেছে, অর্থাৎ আমি টোটাল 10,000 টাকা কিন্তু পেমেন্ট করে দিলাম। ইন্টারেস্ট আমরা এখানে 529 টাকা 13 পেয়েছিলাম, এটাকে যোগ করে দেখো, টোটালটা সিলেক্ট করো, দেখো 529 টাকা 13 ইন্টারেস্ট পেয়েছি আমরা, অর্থাৎ আমাদের এখানে যা ক্যালকুলেশন ছিল এবং এখানে যা ক্যালকুলেশন দুটো একদম এক্স্যাক্টলি সঠিক। এরপরে আমরা আসি পরের জিনিসে। এখানে দেখো আমরা প্রতিবারেতে ডেটটাকে একটা নির্দিষ্ট ডেট নিয়েছি, তাহলে ডেটটা কী করেছি, D3-র পরের মাস অর্থাৎ এর পরের মাস নিয়েছি, একে আমি সেম ড্র্যাগ করে দিতে পারি, তাহলে অটোমেটিক পরের মাস চলে আসবে। এরকম পুরোটা টোটাল ড্র্যাগ করে দাও, দেখো আমি বলেছিলাম আমার লোন এন্ড হবে 21/11/2026, আমি কিন্তু 21/11/2026 আমার লোন এন্ড ডেট পেয়ে গেছি, এটাও সঠিক তাহলে আমার। এবং শেষমেশ আসি যে ব্যালেন্স অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেট হয় সেটা দেখো। প্রথম যে ব্যালেন্স অ্যামাউন্টটা হবে সেটা হবে মেন যে প্রিন্সিপাল ছিল সেখান থেকে ফার্স্ট যে প্রিন্সিপালটা আমি পেমেন্ট করেছি সেটা তাহলে আমার ব্যালেন্স। প্রথম ইএমআই পেমেন্ট করার পরে আমার প্রিন্সিপাল এই টাকাটা পেমেন্ট, যেহেতু 10,000 থেকে এই টাকাটা বিয়োগ করলে আমার এটা প্রিন্সিপাল হয়ে গেল, ব্যালেন্স পড়ে রইল। নেক্সট টাইম যখন ক্যালকুলেশন হবে তখন এই ব্যালেন্সের উপরে এই ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয়েছে অ্যাকচুয়ালি, সেটা আমরা ক্যালকুলেট করে দেখলেও দেখতে পারো, তোমরা সিম্পল ইন্টারেস্টে ফেলে দেখতে পারো, কোনো রকম অসুবিধা নাই। এইটার উপরে এক মাসের ইন্টারেস্ট কিন্তু এটাই হবে। যাই হোক, তারপরে কি করব, নেক্সট ব্যালেন্স অ্যামাউন্ট কত হবে না, এইটা থেকে আমার প্রিন্সিপাল এইটা মাইনাস, এইটাকে আমি এবার ড্র্যাগ করে টেনে দিতে পারি। ড্র্যাগ করে টানলে কি হবে দেখো, আমার ব্যালেন্স অ্যামাউন্ট ধীরে 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 কমতে শুরু করেছে এবং আলটিমেটলি দেখো 436 টাকা 89 পয়সা বাকি ছিল এবং শেষমেশ টোটালে গিয়ে আমার দেখো 436 টাকা 89 পয়সা বাকি ছিল প্রিন্সিপাল, 436 টাকা 89 পয়সায় প্রিন্সিপাল পেমেন্ট হয়েছে, দিয়ে আমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে। এবার তোমরা বলবে এখানে জিরোটা নেগেটিভ কেন? জিরোটা নেগেটিভ হওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণ দেখো যেহেতু দশমিকের সংখ্যা তো এবং এক্স্যাক্ট আমরা এখানে 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু কারেন্সিতে নেওয়া হয়, তারপরেও একটু এদিক ওদিক থেকেই যায়, তো সেই বিয়োগফলটাকে করার জন্য মাইনাস সাইনটা কানা হয়। এটাকে আমরা তুলেও দিতে পারি, কিভাবে তুলতে পারি না, এর উপরে ফরম্যাট সেল করতে পারি, ফরম্যাট সেলস করে কাস্টম করলাম, দেখো এখানে একটা মাইনাস সাইন পড়ে আছে, এই সাইনটাকে ডিলিট করে দাও, দিয়ে ওকে করে দাও, মাইনাস উঠে চলে যাবে, আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখতে পেলাম একটা ইএমআই ক্যালকুলেশন কি করে হলো না, ইএমআইয়ের ফর্মুলাতে আমরা দেখলাম না পিএমটি, তারপরে দিলাম আমরা কি রেটকে আমরা 12 দিয়ে ভাগ করেছি যেহেতু আমরা প্রতি মাসে পেমেন্ট করব। তারপরে ছিল এন পার শব্দের অর্থ কতগুলো পেমেন্ট আমরা করব, অর্থাৎ সালকে আমরা 12 দিয়ে গুণ করেছি। এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, এবার প্রিন্সিপাল ভ্যালুটাকে সবসময় একটা মাইনাস সাইন দিয়ে লিখতে হয়, কারণ হচ্ছে না হলে নেগেটিভের আনসার আসে, তো সেটা করেছি আমরা, ইএমআই পেয়ে গেছি। ইএমআইয়ের পরে আমরা পেয়েছি কী করেছি না প্রিন্সিপাল ভ্যালু কত বার করেছি, প্রিন্সিপাল ভ্যালুর জন্য কি করেছিলাম না রেট তাকে 12 দিয়ে ভাগ করেছি, তারপরে হচ্ছে পার মানে কত নম্বর ইএমআই সেটা লিখেছি, তারপরে হচ্ছে এন পার মানে নাম্বার অফ পেমেন্ট, বছরকে আমরা 12 দিয়ে গুণ করেছি এবং সবশেষে প্রিন্সিপাল ভ্যালু বা পিভি তাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিন্সিপাল কী করে হলো, ইএমআই কী করে হলো, সেম অ্যাজ ইন্টারেস্টের ক্ষেত্রেও একই, পিপিএমটির জায়গাতে আইপিএমটি বসাবো, বাকি সমস্ত কিছু সেম। পিপিএমটি এবং আইপিএমটির মধ্যে বেসিক কোনো তফাৎ নাই, পিপিএমটি লেখার জন্য প্রিন্সিপাল পেমেন্টটা আসে, আইপিএমটি লেখার জন্য ইন্টারেস্ট পেমেন্টটা আসে, এবং এদের সাথে পিএমটির তফাৎ কি, এদের সঙ্গে পিএমটির তফাৎ হচ্ছে পিএমটি মানে হলো টোটাল যতবারই লিখি একই পেমেন্ট করতে হবে আমাকে, তাই এখানে
পার শব্দটা নেই, অর্থাৎ কত নম্বর পেমেন্ট করছি আমার দেখার দরকার নেই, প্রতিবারে কিন্তু আমি এই টাকাটাই পেমেন্ট করবো, তাই না? কিন্তু প্রিন্সিপাল প্রতিবারে বারে চেঞ্জ হবে, ইন্টারেস্ট প্রতিবারে বারে চেঞ্জ হবে। তাই ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এর ক্ষেত্রে পার শব্দটা আসে। পার রাউন্ড এই এক্সট্রা একটা কলাম, এক্সট্রা একটা সেল আমাকে সিলেক্ট করতে হয় যে কত নম্বর ইএমআই আমরা দিচ্ছি, সেটা আমাদেরকে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের জন্য সিলেক্ট করতে হয়। তো এইভাবে আমাদের পেমেন্ট শিডিউল রেডি হয়। একটা ব্যাঙ্কিং সেক্টরেতে কীভাবে বা কোনো একটা ফিনান্সিয়াল সেক্টরেতে কীভাবে লোন ক্যালকুলেশন হয়, তার ইএমআই কীভাবে ক্যালকুলেশন হয়, সেটা কিন্তু আমরা এইভাবে দেখতে পেলাম। এখানে একটা কথা বলে রাখি, কথা বলে রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখো অনেকে আমাদের মনে হয় যে ইএমআই যখন আমরা পে করি আমরা লং টার্মে নিতে চাই, রাইট? যে একটু বেশি দিন ধরে চলুক, আমার ইএমআইটা কম থাকুক, এরকম আমরা আমাদের সকলেরই একটা মনের মধ্যে একটা চিন্তাভাবনা থেকে থাকে। তো সেই চিন্তাভাবনা যদি থাকে, সেখানে আমরা ভেবে দেখি, তো ধরো একটা আমি 1 লক্ষ টাকা একটা ইএমআই করছি 10%, সাপোজ ব্যাংক সাধারণত 10%ই মোটামুটি কম বেশি 10-এর এদিক ওদিকে লোন দেয়। তো 10% যদি ইন্টারেস্ট হয়, যদি সেটা 5 বছরের জন্য হয়, তাহলে চলো এটাকে আমি এখন করছি না, এই লোন ডেট নিয়ে আমি এখন আলোচনা করছি না, এসব আমাদের লোন ডেটটা নিয়ে পরে কথা হবে। লোন ডেট নিয়ে আমরা পরে কথা বলছি, কিন্তু লোন এন্ড ডেট এখন 5 বছর নিয়ে কথা বলছি, অর্থাৎ যে কোনো একটা লোন আমরা 5 বছরের জন্য নিয়েছিলাম, তাহলে 2124 টাকা 70 পয়সা করে আমার ইএমআই পড়েছিল, রাইট? দেখতেই পাচ্ছ। এখন অর্থাৎ আমি ইন্টারেস্ট দিলাম 27,000 সামথিং টাকা ইন্টারেস্ট দিয়েছি, কিন্তু আমার ইএমআইটা ঠিক আছে 2124 টাকা, আমি 5টাকে 15 বছর করে দিলাম। দেখো আমার ইএমআই কিন্তু অনেক কমে গেল, হাফ হয়ে গেল, অলমোস্ট হাফ হয়ে গেল, 1074 টাকা হয়ে গেছে, কিন্তু আমাকে ইন্টারেস্টও তো সেরকমই দিতে হচ্ছে। 93,000 টাকা আমি এক্সট্রা দিচ্ছি ব্যাংককে, যদি আরও বেশি বাড়ায় আমার ইএমআই আরও কমবে, বাট আমার ইন্টারেস্টটা ভেবে দেখো একবার, ইন্টারেস্টটা ভেবে দেখো আমার কি হিউজ পরিমাণ ইন্টারেস্ট আমাকে দিতে হচ্ছে একটা লং টার্ম লোনের জন্য। আমাদের ব্যাংক কিন্তু চায় অনেক সময় অনেক জায়গাতে দেখবে লং টার্মে লোন করান, কারণ তাতে করে হ্যাঁ সাময়িকভাবে আমাদের কাছে বোঝাটা কম মনে হতে পারে, কারণ ইএমআইটা অনেক কম থাকে, কিন্তু ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে দিতে হয়। ধরো আমি যেটা প্রথমে লিখেছিলাম 2 বছরের জন্য, না দেখো প্রিন্সিপাল অনেক বেশি দিচ্ছিলাম, ইন্টারেস্ট কিন্তু কম ছিল, প্রিন্সিপাল অনেক বেশি, ইন্টারেস্ট কিন্তু অনেক কম। কিন্তু যখনই আমি এটাকে 20 বছর করলাম, দেখো প্রিন্সিপালটা কইটুকু প্রিন্সিপাল দিয়েছি, ইন্টারেস্ট কিন্তু আমার সেমই থেকেছে, তাই না? ইন্টারেস্ট আমার প্রথমবারে ইন্টারেস্টটা সেম থেকে ধীরে 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 দেখো এখানে প্রিন্সিপালের থেকে ইন্টারেস্ট আমরা বেশি দিতে থেকেছি। 2 বছরের জন্য যখন ছিল তখন 4,000 সামথিং ছিল, বাট 20 বছরের জন্য যখন করেছি তখন 965 টাকা, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, কিন্তু সেখানে আমার প্রিন্সিপালের থেকে ইন্টারেস্ট অনেক বেশি লাগছে। যদি 25 বছর করি না, দেখো 1 লাখের থেকে আমি কত টাকা, প্রায় 3 গুণ টাকা বেশি দিয়ে ফেলছি, মানে 3 লক্ষ টাকা কাছাকাছি টাকা দিচ্ছি, যার মধ্যে প্রায় 2 লক্ষ টাকা, 1,72,000 টাকা আমার ইন্টারেস্টই চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব ইন ফিউচার, যদি কোনো রকম লোনের প্রয়োজন পড়ে আমরা চেষ্টা করবো যাতে শর্ট টার্মে লোনকে মেটানো যায়। যত শর্ট টার্মে আমরা লোনকে মেটাবো তত ইন্টারেস্ট আমাদের কম লাগবে, হয়তো এই পেমেন্টের পয়সাটা একটু বেশি হতে পারে, কিন্তু সেটার জন্য কিন্তু আমরা ইন্টারেস্ট আমার পার্সোনাল যে লস অর্থাৎ ইন্টারেস্ট পেমেন্ট যেটা করতে হচ্ছে আমাকে এক্সট্রা পেমেন্ট, সেটা অনেক কম করতে হবে। যদি আমরা 10 বছরের জন্য করতাম, দেখো অনেক, মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বোঝাচ্ছি, ইন্টারেস্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি লাগছে। তো সেটা যাতে না করতে হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। যাই হোক, আজকে আমরা একটু জ্ঞানের বিষয়ে শিখলাম যে ইন্টারেস্ট কীভাবে ক্যালকুলেশন হয়, ইএমআই কীভাবে কাজ করে, কোন প্রিন্সিপালে ইএমআই কাজ করে, কীভাবে ব্যাংক আমাদের কাছ থেকে টাকা শোধ নেয়। যাই হোক, এটা বুঝতে পারলে আশা করি সকলে, যদি বুঝে থাকো ভিডিওটি একটু লাইক করে দিও, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।